গঙ্গার ঘাট থেকে স্নান সেরে লাল গামছা নিজের কোমরে জড়িয়ে উঠে এলেন সুখেন মাস্টার। এখন সময় ভোর 4টে বাজতে চলল। কাকভরে গঙ্গার ঘাট থেকে এক ঘটি জল নিয়ে ভেজা পায়ে কাঁপতে কাঁপতে উঠে এলেন। মনে মনে নিজের স্বর্গীয় বন্ধুর উদ্দেশ্যে বললেন, দেখ, দেখ সুমিত, তোর তোর ছেলেকে নিজের ছেলের মতো করে রাখবো বলে কথা দিয়েছিলাম, জানিস। আজ আজ তার পূর্ণতা দিতেই চলেছি। আমি আমি হয়তো আর কোনো কথা বলতে পারলেন না তিনি। চোখ থেকে একটা মৃদু জলের ধারা নেমে এলো। সামনেই ছোট্ট শিব মন্দিরে এইবার ঘণ্টা বাজিয়ে তিনি নগ্ন পায়ে হাঁটতে লাগলেন তার বন্ধুপুত্রের বাড়ির উদ্দেশ্যে। গত রাতে তিনি সমস্ত বিষয়টা খুলে বলেছেন আর্যকে। আর্য কোনো উচ্চবাচ্য করেনি, যদিও তাকে দেখেও মনে হচ্ছিল এই এক রাতের মধ্যে তার বয়স প্রায় 10 বছর বেড়ে গেছিল। চোখ মুখে ক্লান্তির ছাপ, মাথার চুল উস্কো খুস্কো, অবিন্যস্ত এবং শরীরের ভারী বাঁধনটা ভেঙে একদম রোগা হয়ে গিয়েছে। মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছে সে। কিন্তু সে শুকনো মুখে আশ্বাস দিয়ে ওনাকে এই পথ বেছে নিতে বারণ করলে তাতেও চিঁড়ে ভিজল বলে মনে হয় না। কিন্তু এদিকে ডক্টর শুভঙ্কর বাবুও অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ কিছুই কাজ হলো না। ওনাকেও একরকম বুঝিয়ে বলেই দিয়েছেন, হ্যাঁ, আমায় 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 আটকাস না রে শুভ, আটকাস না। মা বাপ হারা ওই ছেলেটাকে আমি আমি নিজের মতো করে তৈরি করেছি। ওকে ওকে দেশ বিদেশের অনেক অনেক গল্প শুনিয়েছি, বিশ্বযুদ্ধ শুনিয়েছি, হিটলার মুসলিনি থেকে নেপোলিয়ন সব শুনিয়েছি। এদিকে সম্রাট অশোক, বৌদ্ধ স্তূপ, অষ্টাঙ্গিক মার্গ, বজ্রযানতন্ত্র, হিন্দুতন্ত্রের সাথে বৌদ্ধতন্ত্রের মিলন পড়িয়েছি, দশ মহাবিদ্যার জ্ঞান দিয়েছি। তবে তবে এই সব কিছুর মধ্যেই একটা একটা জিনিস কমন ছিল, জানিস, মৃত্যু। মৃত্যু জীবনের অন্তিম সত্য তো এটাই, বল। হ্যাঁ, যদি যদি নিজের মৃত্যুতে একজনের প্রাণ বাঁচানো যায়, তবে তবে এর চেয়ে সুখকর আর কি আছে বলতো? হ্যাঁ, আর কি আছে? এরপরে শুভঙ্কর ডাক্তার আর কোনো রকম বাধা দিতে পারেননি। নিজের বাল্য বন্ধু এমন অকৃতদার হয়ে মৃত্যুকে কোলে নিয়ে ঘুরছেন। সত্যি বন্ধুপুত্রকে তিনি নিজের পুত্র হিসেবেই দেখতেন। নিজের বন্ধুর বাড়ি গিয়ে ঘরটা প্রথমে নিলয়ের মাথার সামনে রাখলেন। তারপরে কিছুটা জল নিয়ে তার উপরে ছিটিয়ে দিতে দিতে প্রায় কাঁদতে কাঁদতেই বললেন, তোকে তোকে শেষবারের মতো দেখে যাচ্ছি বাবা। তোর তোর বাড়িতে আর সুখেন স্যার আসবে না, আর আসবে না। হ্যাঁ, ভালো থাকিস। আর আর যাই করবি, একটু একটু সাবধানে করবি। হ্যাঁ, সাবধানে। কথাগুলো বলে তিনি ওর কপালে একটা ছোট্ট চুম্বন করে বেরিয়ে গেলেন। ডক্টর শুভঙ্কর আর আর্য অবাক হয়ে দরজার বাইরে থেকে দেখছিল। আর্যর কেন জানি না নিজের অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে এলো। আজ সকালে ওনার কি কাজ ডাক্তারবাবু? কোথায় যাচ্ছেন উনি? নিজেকে পার্থিব ও সাংসারিক মায়া থেকে মুক্ত করতে যাচ্ছেন। কারণ দেবী সাংসারিক ভোগপ্রাপ্ত মানুষের বলি গ্রহণ করেন না। যাদের উদ্দেশ্য এক এবং অটল, মৃত্যু, তাঁদেরই নিজের কাছে গ্রহণ করেন। উনি তো এমনিতেই বিয়ে করেননি, সংসারী তো উনি নন। তাহলে উনি নিজের হাতে নিজের শ্রাদ্ধ করতে যাচ্ছেন। নিমতলা ঘাটের সামনে সিঁড়িতে বসে শ্রাদ্ধের কাজ করছিলেন অগ্নিশ্বর ঠাকুর, এবং ওনার মুখোমুখি বসে আছেন সুখেন মাস্টার। তিনি কাজ শুরুর আগে আরও একবার জিজ্ঞেস করলেন, আপনাকে আবারও জিজ্ঞেস করছি, আপনি এই মৃত্যু গ্রহণ করতে প্রস্তুত তো? বারবার বারবার জিজ্ঞেস করবেন না ঠাকুর। আমি আমি নিজের উপর এক বিশাল মনোবলের চাপ নিয়ে আছি। আপনি আপনি কাজ শুরু করুন। অতএব অগ্নিশ্বর তান্ত্রিক নিজের কাজ শুরু করলেন। সুখেন মাস্টার নিজের একটা ছবি রেখেই নিজেই তার সামনে জল মিষ্টি রেখে কাজ শুরু করলেন। বেশ কিছুক্ষণ এই শ্রাদ্ধ চলার পরে অগ্নিশ্বর ঠাকুর বললেন, ওং পিতৃব্র নমঃ। আপনার নাম, আপনার গোত্র, আপনার বাবার নাম। ইদং পিণ্ডং নিবেদয়ামি। পুরোটা বলুন। ওং পিতৃভ্যো নমঃ।
সুখেন মাইতি, কাশ্যপ গোত্র, দেবতোষ মাইতি, এদং পিণ্ডং নিবেদামি। কাজ শেষ হয়ে গেলে অগ্নিশ্বর তান্ত্রিক উঠে পড়ে বললেন, বাড়ি যাবেন না আর। আজ রাতেই আপনাকে লোক ছেড়ে চলে যেতে হবে। তার আগে আবার সাংসারিক বাঁধনে প্রবেশ করলে সে জট ছাড়ানো মুশকিল। এই শ্মশান আপনাকে বাহ্যিক সকল মোহমায়া থেকে রক্ষা করবে। তাই আপনি এখানে বসে নিজের জীবনকে একবার মনে মনে উপভোগ করতে পারেন। আপাতত আমি একটু প্রস্থানের অনুমতি চাইছি। তিনি সুখেনবাবুকে প্রণাম জানিয়ে চলে গেলেন। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। নিশ্চুপ নির্বিকার ভঙ্গিতে তিনি ঘাটের সিঁড়িতে বসে সামনে মা গঙ্গার টলটলে জলের স্থির ধারার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এক মুহূর্তে ওনার চোখের সামনে জীবনের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরার রিলের মতো ঘুরতে থাকল। এদিকে অগ্নিশ্বর তান্ত্রিক নিজের ঘরের ভিতরে প্রবেশ করে একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে বললেন, আমি পারবো না রে, তোর করা পাপের ভাগীদার আমি হতে পারবো না। দরজা খুলে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো একটা মেয়ে। চোখ মুখ শুকিয়ে গেছে, মাথার চুল উস্কো খুস্কো, শরীর ভেঙে গেছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে সে জিজ্ঞেস করলো, তুই এসব কি বলছিস দাদা? আমি তোর বোন আজকে মরে যাবে, আর তুই সেটা এইভাবে বলছিস? তোকে তো রুদ্র ঠাকুর বারণ করেছিলেন বারবার, তাও যে কেন শুনলি না? বছরের পর বছর নিজের শিরাটা দিয়েও যখন এই একই জিনিস বারবার দেখতে হয়, সব নাম ডাক সবকিছুই একজনের আড়ালে থেকে পাওয়া যায়, তখন আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু হয় না। তুই তুই তো জানিস আমায় কেউ আমার নামে চেনে না, নিলয়কে কেউ নিলয় বলে চেনে না। আমি আর্যর প্রেমিকা আর নিলয় ওর বন্ধু, এই হিসেবেই আমরা আমাদের কাজের জায়গায় পরিচিত। নেহাত কিছু পয়সা দিত বলে আঁকতাম, কিন্তু আমার খাটনি, আমার পরিশ্রম, আমার খাটনির কি কোনো দাম নেই? এত হিংসা করে কোনোদিনও কিছু হয়নি শিল্পা। আশা করি মহাভারত জানা আছে তোর। তবে তবে কি আর কোনো পথ খোলা নেই বল? না, সুখেন বাবু দেবীর কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে নিলয়কে বাঁচিয়ে নেবেন, কিন্তু যজমান হিসেবে তোর মৃত্যু একেবারে অবশ্যম্ভাবী। পারলে আমাকে ক্ষমা করিস। শিল্পার কোনো রকম কথা বলার পরিস্থিতিতে নেই। তার কাছে মৃত্যু ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু এতদিন ধরে ভিতরের দেশ তাকে একটু একটু করে নিঃশেষ আর ধ্বংস করে দিয়েছে। মাটির ওপরে বসে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে সে বলল, তুই তুই আমার দাদা হয়ে তুই আমায় বাঁচাতে পারলি না। আমি এখন আর কারো দাদা ছেলে ভাই নই রে শিল্পা। আমি এই সব সম্পর্কের অনেক উপরে উঠে গেছি। আমার কাছে সবার এখন একটাই পরিচয়, মানুষ। তুই পাপ করেছিস, হ্যাঁ, একথা ঠিক। তার ফল হয়তো অন্য কেউ ভোগ করছে, কিন্তু আমার পক্ষে পক্ষপাতিত্ব সম্ভব ছিল না। শিল্পা এবারে ধপাস করে মাটিতে বসে পড়ল। এক লহমায় তার সকল আশা ভরসা সবকিছু নিঃশেষ হয়ে গেল। তার চোখ মুখ থেকে মৃত্যুর ভয়টাও কোথাও যেন উধাও হয়ে গেছে। বড় আশা নিয়ে আমি মায়ের গুরুদেব রুদ্র ভৈরব ঠাকুরের কাছে না গিয়ে তোর কাছে এসেছিলাম। ভেবেছিলাম রক্তের টান হয়তো তোকে কিছুটা হলেও। বাড়ি যা শিল্পা, এখানে থাকলে আমার তোর ভয়ঙ্কর মৃত্যুটা চোখের সামনে দেখতে হবে। তুই বাড়ি যা। শিল্পা বেশ কয়েক মিনিট সেখানেই থম মেরে বসে রইল। মস্তিষ্ককে বোঝাতে সময় লাগলো যে আজ রাতই তার শেষ রাত। বাইরে থেকে বেশ কয়েকটা পাখির ডাক শোনা যাচ্ছে। শিল্পা একটু একটু করে উঠে দাঁড়িয়ে ভিতর থেকে একটা ছোলা নিয়ে সে বলল, আমি বাড়ি যাব না দাদা, মরে আমি অনেক আগেই গিয়েছিলাম। ওই যেদিন মা মারা গেল, আমি আমি নিজের একটা পরিচয় বানানোর জন্য বেঁচেছিলাম, সেটাও হলো না। শিল্পা নামের কোনো আর্টিস্টকে আজকে কেউ চেনে না, কেউ না, কেউ চেনে না। ছাড়, বাদ দে, বাদ দে। আমি অনেক দূরে চলে যাবো রে দাদা,
যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, তুইও পাবি না। আর তোকে আমি ক্ষমা করার কেউ না রে। আমি শুধু চাই আমার মৃত মুখটা তোকে যেন আর দেখতে না হয়, আর দেখতে না। এই বলেই শিল্পা অগ্নিশ্বর তান্ত্রিকের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তিনি দাঁতে দাঁত চেপে হয়তো নিজেকে সংবরণ করলেন। মাথায় হাত দিয়ে আশীর্বাদ এখন তাকে দেওয়া যাবে না। শিল্পার কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। অগ্নিশ্বর ঠাকুর শিক দেওয়া জানলার ফাঁক দিয়ে দিনের আলোতে নিজের বোনকে একটু একটু করে শেষবারের মতো চোখের আড়ালে চলে যেতে দেখলেন। রাতের আঁধার ক্রমশ গাঢ়তর হয়ে আসছে। নিমতলা ঘাটের সিঁড়িতে আগুন জ্বালিয়ে মুখোমুখি বসে আছেন অগ্নিশ্বর ঠাকুর এবং সুখেন মাস্টার। আর এদিকে নিলয়ের বাড়িতে তার ঘরে এখন ক্যানভাস এনে মুখোমুখি বসে আছেন ডক্টর শুভঙ্কর এবং আর্য। আর রাজারহাটের জাকির হোসেন মোড়ের কাছে একটা পরিত্যক্ত নোংরা জরাজীর্ণ ভগ্নপ্রায় ছোট্ট ঘরে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে বাবু হয়ে বসে আছে শিল্পা। তার সামনে ধকধক করে আগুন জ্বলছে। চোখে মুখের ভঙ্গিমায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে মৃত্যুর প্রহর গুনছে। তিন দিক থেকেই নলি বন্ধ করা চাপা নিঃশ্বাস আসছে। অগ্নিশ্বর ঠাকুর আগুনের ওপরে একটা ছুরি নিয়ে সেটাকে পোড়াচ্ছেন। ঠিক সময় এলে তিনি ছুরিটা এগিয়ে দিয়ে বললেন, আপনার সাথে পরিচয়ও খুব ভালো লাগলো সুখেনবাবু। এই শেষ বয়সে এসে সাধারণত লোকজন জীবনের প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়েন, বেঁচে থাকার আরো কিছু রসদ খুঁজতে চান, কিন্তু আপনি মৃত্যুকে স্বীকার করে নিলেন। এই আত্মত্যাগ করার ক্ষমতা সবার থাকে না। আমি আপনাকে ওই জন্যই সকালে প্রণাম করেছিলাম। আমি আপনার আত্মার শান্তি কামনা করব। সুখেনবাবু হাসি মুখে ছুরিটা ওনার হাত থেকে নিলেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, আমার আমার বর্তমানে যদি আপনি একটু ছেলেটাকে দেখে রাখেন, তাহলে তাহলে আমি আমি বড় কৃতজ্ঞ থাকবো ঠাকুর। মনটা মনটা শান্ত হয়। সে যখনই কোনো বিপদের সম্মুখীন হবে আমি তাকে সাহায্য করব। এরপরে আর বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না তিনি। নিজের বাঁ হাতের কবজিটা আগুনের উপরে রেখে ডান হাত দিয়ে ক্যাচ করে শব্দ করে ছুরি দিয়ে নিজের শিরাটা কেটে নিলেন। গল গল করে রক্ত বেরিয়ে আসতে থাকলো, আর সেই রক্ত পড়তে থাকলো আগুনের ওপর। সুখেনবাবুর চোখের সামনে দৃশ্যটা একটু একটু করে ঝাপসা হয়ে আসতে থাকলো। শেষ মুহূর্তে তিনি কষ্টের সাথে উচ্চারণ করলেন, আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অগ্নি ঠাকুর, অনেক ধন্যবাদ। এরপরে তিনি পড়ে গেলেন। ওনার হাতটা এখন আগুনের কাছে, রক্ত গড়িয়ে গড়িয়ে অগ্নিদেবের কোলে যাচ্ছে। অগ্নিশ্বর তান্ত্রিক চোখ বন্ধ করলেন। ওনার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবে সেটা সুখেনবাবুর জন্য নাকি তার বোনের জন্য, সেটা একমাত্র তিনিই জানেন। তবে চোখ বন্ধ করে তিনি মৃদু স্বরে একটাই শব্দ উচ্চারণ করলেন, হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। এদিকে আরজু এবং ডাক্তার শুভঙ্কর দুজনে একসাথে দেখলেন যে নিলয়ের শরীরের চামড়ার পচন একটু একটু করে কমে যাচ্ছে। তার শরীর আবারও আগের মতো হচ্ছে। আরজু একবার ডাকলো, ডাক্তারবাবু, এদিকে একবার দেখে যান। ডক্টর শুভঙ্কর দ্রুত ক্যানভাসের সামনে এসে দেখলেন সেখান থেকে ছবিটা ভোজবাজির মতো উবে যাচ্ছে। ঠিক যেন কোনো জাদুকর অদৃশ্য হয়ে আঁকা ছবিটা একটু একটু করে মুছে দিচ্ছে। আর্য বিড়বিড় করে বলল, এই জিনিস চোখে না দেখলে বিশ্বাস করতাম না ডাক্তার। এরকম একটা অলৌকিক আদি দৈবিক ঘটনার সাক্ষী হওয়া মুখের কথা নয়। সেসব ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস কি বুঝতে পারলে আর্য? সুখেন আর এই পৃথিবীতে নেই। নিলয়ের জন্য সে পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগ করে গেল, আত্মত্যাগ।
দুজনেরই ভিতরকার উত্তেজনা মুহূর্তে ম্লান হয়ে গেল। নিলয়ের শরীরটা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, তবে কটা দিন একটু দুর্বল হয়তো থাকবে। আর্য এখন একজন সত্যিকারের বন্ধুর মতো নিলয়ের মাথার কাছে বসে তার অজান্তেই চোখের কোণটা হঠাৎই টলমল করে উঠল। এদিকে নিলয়ের হাতের আঙুল, পায়ের পাতা এবং চোখের পলক একটু একটু করে কাঁপতে শুরু করেছে। সেই দিকে হয়তো কারোর চোখ পড়ল না। আগুনের মর্মরধ্বনির মাঝে হঠাৎই একটা মৃদু চাপা গোঙানির শব্দ কানে এলো শিল্পার। ভাঙা জানলা দিয়ে বাইরে কি একটা যেন বৃহদাকার ছায়ার মতো জিনিস এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল। না, সেটা দেবী মূর্তির ছায়া নয়। এই ছায়া একটা অন্যরকম, অনেকটা কোনো পিশাচের মতো লাগলো দেহটা, আর গোঙানিটাও তাই। শিল্পা বুঝতে পারল তার সময় হয়তো শেষ হয়ে এসেছে। একটা উটকো মরা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে আসছে। নজর ঘোরাতেই সে দেখতে পেল তার নিজের পায়ের পাতার চামড়ায় পচন ধরেছে। চামড়া খসে খসে পড়ছে এবং সাদাটে মাংস বেরিয়ে আসছে সেখান থেকে। দু তিনটে মাছিও বোধ হয় ওই জায়গাটায় ভন ভন করে শব্দ করে উঠছে। বড্ড বমি বমি আসছে তার। দুটো চোখ হালকা জ্বলতে শুরু করেছে। ঠিক যে যে লক্ষণগুলো প্রাথমিকভাবে নিলয়ের দেখা দিয়েছিল সেইগুলোই এখন তার মধ্যে প্রকাশ পাচ্ছে। ঘরের উল্টো দিকের দেওয়ালে আগুনের আলোয় একটা বিশালাকার কালচে এক সিংহওয়ালা ছায়ামূর্তির অবয়ব ভেসে উঠল। শেষবারের মতো নিজের চারপাশটা ভালো করে দেখে নিয়ে শিল্পা চোখ বুজে মৃদু হেসে নিয়ে বলল, আসুন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। বাইরে থেকে একরাশ ঠান্ডা কনকনে বাতাস আর একটা অস্বাভাবিক চাপা ভাঙা ভাঙা কণ্ঠের গোঙানির সুর ভেসে এলো। পরদিন সকাল হতে নিলয় অল্প অল্প সুস্থ বোধ করছিল। কোনো মতে উঠে বসেছে খাটের উপরে। ডক্টর শুভঙ্কর তাকে একবার পরীক্ষা করে নিয়ে বললেন, এখন একদম সুস্থ আছে, শুধু শরীরে একটু দুর্বলতা আছে। ও পেটে ঠিকঠাক খাবার পড়লে ঠিক হয়ে যাবে। আচ্ছা আর্য, আমি আসলাম। বেশ অনেকটা সময় তোমাদের এখানে কাটিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর বেরিয়ে গেলে আর্য মাথা নিচু করে তার সামনে এসে বসল। নিলয় আর তার মধ্যেকার আলোকবর্ষের দূরত্ব একটু একটু করে কমে আসছে। নিলয় প্রথমে মৌনতা ভেঙে বলল, ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না ভাই। তুই যা করলি সেটা হয়তো আমার কাছের কোনো বন্ধু। বাদ দে, আর আমি কিছুই করিনি ভাই। যা করার সুখেনবাবু করেছেন। মাস্টার মশাইয়ের কাছে আমাদের গোটা পরিবার চিরঋণী হয়ে থাকবে। ওনার ওনার শেষ কাজটা ভালো করে করতে চাই। উনি চাইতেন ওনার যে কোনো অনুষ্ঠানে গরিব বাচ্চাদের যেন খাওয়ানো হয়। আমিও ভাবছি তাই করব। আর এদিকে শিল্পার খবর কি সেটাই তো বুঝতে পারছি না। 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। কোথায় কি করছে কে জানে। আচ্ছা, তুই হঠাৎ এই দেবী এক জটার ছবি কেন আঁকতে গেলি? নিলয় যেটা বলল তাতে আর্যর পায়ের তলা থেকে মাটি সরে গেল প্রায়। নিলয় আমতা আমতা করেই বলল, আমি আমি হয়তো জানি যে কেন কেন শিল্পা তোর সামনে আসছে না। গত বছর যখন চারুকলার প্রোগ্রাম থেকে আমরা বেরোচ্ছিলাম, তুই তোর নারী মহল নিয়ে ব্যস্ত ছিলি। তখন আড়ালে শুনেছিলাম শিল্পা চেয়েছিল যেন তোকে দিয়ে এই ছবিটা আঁকতে। আমি তোর আগে এটা শুরু করে দিতে চেয়েছিলাম। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে না এখন কি বলবে, কি করবে।
তার অন্তর থেকে বিশ্বাস নামক বস্তুটা এখন পুরোপুরি কাঁচের টুকরোর মতো ভেঙে চুরে গেছে। শিল্পা তাহলে আমায় এই ফাঁদে ফেলে মেরে ফেলতে চেয়েছিল। না জেনে ও এই আলোচনা করতো না। তুই জানিস ও কোথায় থাকতে পারে? কোনো ধারণা নেই রে, তবে আমি বলবো ক্ষমা করে দে। প্রতিহিংসার আগুন কত দূর জ্বালাতে পারে আমি এই কয়েকদিনে অনুভব করেছি। যা হয়েছে ভুলে যা। আর্য তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না, কিন্তু মনে মনে কিছু একটা ভাবতে ভাবতে উঠে গিয়ে দরজার কাছে এগিয়ে গেল। তারপরে হঠাৎই থমকে দাঁড়িয়ে বলল, আমি ছবিটা অল্প শুরু করেছিলাম, ওটা ওটা তুই নিয়ে নিস। আর আর আমি আজ থেকে আঁকা ছেড়ে দিলাম। তোর কোনো বন্ধুর কাছে কিসের একটা কাজ আছে যেন বলেছিলি না? একটু যোগাযোগ করিয়ে দে ভাই। সুখেন মাস্টারের ফোনটা শুধু আমি কয়েকদিনের জন্য নিয়ে গেলাম। ওনার কাজের দিন ফেরত দিয়ে দেবো। আর নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, এলাম। নিলয় স্থির অপলক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। আর্যকে আটকানোর ক্ষমতা আজ তার মধ্যে নেই। আর্য বাড়ি ফিরে যাওয়ার আগে সুখেন মাস্টারের ফোনটা বের করে প্রথমে দুটো ছবি ডিলিট করল। তারপরে নিজে একটা সিগারেট ধরিয়ে ক্যানভাস থেকে অর্থ অঙ্কন করা ছবিটা খুলে এনে সেটা গুটিয়ে নিল। জানলার কাছে গিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে নিজের মনে মনেই সে বলল, কাজটা না করলেও পারতিস শিল্পা। তুই বললে আমি এমনিই ছেড়ে দিতাম। অগ্নিশ্বর ঠাকুর সকালের কাগজ নিয়ে সবেমাত্র মন্দিরের সিঁড়িতে বসেছেন। দ্বিতীয় পাতায় বিজ্ঞাপনের কলমে নজর পড়তেই ওনার বুকটা স্তব্ধ হয়ে গেল। রাজারহাটের জাকির হোসেন মোড়ের একটা পুরনো ভাঙা পোড়া বাড়ির ভেতর থেকে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। শরীর পুরো পচে গেছে, মাংস চামড়া পচে দুর্গন্ধ বেরোতে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে শরীরের অবস্থা এতটাই বিকৃত যে কিছু বলা সম্ভব হচ্ছে না। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। অগ্নিশ্বর তান্ত্রিকের বুকটা যেন খালি হয়ে এলো, গলাটা ভারী হয়ে এলো, দুটো চোখের কোণায় জল টলমল করে উঠল। তিনি কাগজ বন্ধ করতে করতে বেশ ধরা কণ্ঠে বললেন, আমায় আমায় ক্ষমা করিস বোন, আমায় ক্ষমা করিস।